জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট। ভাই আমি বাস্তব সংখ্যার ক্লাসে মডুলাস পড়ানোর সময় একটা বিষয় বলেছিলাম, মডুলাস কথাটা দূরত্ব বা ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। একইভাবে জটিল সংখ্যার ক্ষেত্রেও আমরা দেখব যে মডুলাস কিন্তু দূরত্বকেই রিপ্রেজেন্ট করে। ভাই আর্গন প্লেনে যদি আমি একটা জটিল সংখ্যাকে বসাই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে তার রিয়েল পার্ট কি এক্স, ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি আর্গন প্লেনে যাই, এটা হচ্ছে আমাদের রিয়েল অফ জেড, আর এই অ্যাক্সিসকে আমরা বলবো ইমাজিনারি অফ জেড, এবং এই পয়েন্টটা ভাইয়া ধরেন এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা এই কথাটা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এক্স, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ওয়াই, আর মূলবিন্দু বা অরিজিন থেকে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাই আমাদের বেসিক কনসেপ্টের কোনো পরিবর্তন না, মডুলাস মানেই হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব বা ডিস্টেন্স। তাই আমরা এই কথাটা বলতে পারি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে মডুলাস জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমেজিনারি পার্টের স্কোয়ার। এখন ভাই একটা বিষয় একটু খেয়াল করেন, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই না হয়ে এক্স মাইনাস আই ওয়াই হয়, অর্থাৎ শুধুমাত্র কাল্পনিক অংশের সাইন চেঞ্জ করা হয়েছে, তখন আমরা এই জটিল সংখ্যাটাকে বলি জেড বার। জেড এবং জেড বারের মধ্যে সম্পর্ক হচ্ছে একটি জটিল সংখ্যা আর একটির অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। সেই ক্ষেত্রেও যদি আপনি মডুলাস জেড চিন্তা করেন ভাইয়া, এই জিনিসটা এরকম থাকবে এক্স স্কোয়ার, আর ভাই এই নেগেটিভ ওয়াইকে স্কোয়ার করা যে কথা, ওয়াইকে স্কোয়ার করা একই কথা। তাহলে মডুলাস জেড বার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে বেসিক্যালি এক্স মাইনাস আই ওয়াইটা ভাই এখানে কোথাও হবে যদি এটা এক্স প্লাস আই ওয়াই হয়, এবং স্টিল ডিস্টেন্স সেম। তো ভাই এবার একটু সবাই বলতে পারি কি যে জেড এর মডুলাস যে কথা, জেড বারের মডুলাস একই কথা। ভাই আমরা যদি এই দুটাকে গুণ করে দেই, মাল্টিপ্লাই করে দেই, জেড জেড বার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ভাই আই স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ ওয়ান। এখন ভাইয়া এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আসলে কি, এটাকে স্কোয়ার করলে অথবা এটাকে স্কোয়ার করলে আসে, তাই এটা হচ্ছে মডুলাস জেড স্কোয়ার অথবা মডুলাস জেড বার স্কোয়ার। জটিল সংখ্যার আর্গুমেন্ট, আর্গুমেন্ট বিষয়টা বেসিক্যালি কোণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমরা যদি আর্গন প্লেনে একটা জটিল সংখ্যাকে দেখাই, থ্রি প্লাস ফোর আই একটি জটিল সংখ্যাকে আর্গন প্লেনে স্থাপন করা হলো। এখন এই জটিল সংখ্যাটা মূলবিন্দুর সাথে সংযোগ করলে ভাইয়া যে সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণটা তৈরি করেছে সেই কোণটাকে আমরা তার আর্গুমেন্ট বলি। অর্থাৎ এই যে এখানে এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে থ্রি প্লাস ফোর আই এর আর্গুমেন্ট। আমরা যদি থ্রি প্লাস ফোর আই বিন্দু থেকে এক্স অক্ষের উপর বা বাস্তব অক্ষের উপর লম্ব আঁকি ভাই, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত থ্রি এবং এটা কত ফোর। তার ফলে আমরা এটা বলতে পারবো ট্যান থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ফোর বাই থ্রি। তাহলে ভাই এখানে আমরা যে জটিল সংখ্যাটা দেখতে পাচ্ছি সেই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হচ্ছে টেন ইনভার্স ফোর বাই থ্রি। ভাই দেখেন এখন যদি আমি আরও টু পাই অ্যাঙ্গেল ঘুরে আসি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে দেখেন তো আমি একই অবস্থানে আসি কিনা, ডেফিনেটলি সেম অবস্থানে আসতেছি, অ্যাঙ্গুলার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাই এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কিন্তু থিটা প্লাস টু পাইও হতে পারে, কারণ থিটা প্লাস টু পাই একই কৌণিক অবস্থানকে ইন্ডিকেট করে। আমি যদি আবার আরও টু পাই ঘুরে আসি তাহলে যে অবস্থানে আসতেছি সেটা হচ্ছে থিটা প্লাস ফোর পাই। এখানে যেগুলো লিখলাম প্রত্যেকটাই কিন্তু এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। এখন কোশ্চেন হচ্ছে তাহলে আমরা কোন আর্গুমেন্টটা লিখব? তাই ভাই আর্গুমেন্ট জগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলি মুখ্য আর্গুমেন্ট বা প্রাইমারি আর্গুমেন্ট, আর প্রাইমারি আর্গুমেন্ট ব্যতীত বাকি সবই হচ্ছে গৌণ আর্গুমেন্ট বা সেকেন্ডারি আর্গুমেন্ট। ভাই মুখ্য আর্গুমেন্ট কারা একটু খেয়াল করেন।
যে কোনো একটা 2π ব্যবধিকে মুখ্য আর্গুমেন্ট হিসেবে চিন্তা করা যেত। কেন 2π? কারণ 2π ব্যবধি পর পর আর্গুমেন্টগুলো রিপিট হচ্ছে। ভাই ম্যাথমেটিশিয়ানরা নেগেটিভ পাই থেকে পাই পর্যন্ত ব্যবধিটাকে মুখ্য আর্গুমেন্টের জন্য নিয়েছে। নেগেটিভ পাই থেকে পাই পর্যন্ত কিন্তু একটা 2π ব্যবধি, এবং এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটার আগে ইকুয়াল সাইন হবে। তো আমরা ভাই এইটার আগে ইকুয়াল সাইন দিচ্ছি। কেন দুইটাই দিব না? কারণ দেখেন, যদি ভাই আমি নেগেটিভ পাই এবং পাই বলতে যে অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছি, বা পাই অ্যাঙ্গেলটা কি? পাই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি ঘুরে আসলাম। আর নেগেটিভ পাই কি? নেগেটিভ পাই হচ্ছে ভাই ঘড়ির কাঁটার দিকে যেতে হবে, যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল, তার মানে এই দিকে ঘুরে আসলাম। দেখেন তবে একই কৌণিক অবস্থানে পৌঁছাচ্ছেন কিনা, ডেফিনেটলি। তাই নেগেটিভ পাইয়ের যে আর্গুমেন্ট, পাইয়েরও একই আর্গুমেন্ট, তাই আমরা যে কোনো দুইটা একটা নিব। আমরা ম্যাথমেটিশিয়ানরা পাই নিয়েছে, আমরাও সেটা ফলো করছি ভাইয়া। এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, এটা বাদে বাকি সবই গৌণ আর্গুমেন্ট। এখন জটিল সংখ্যাগুলোর মুখ্য আর্গুমেন্ট কিভাবে ক্যালকুলেট করে, আমরা যদি কোয়াড্রেন্ট অনুযায়ী দেখি, তাহলে আমরা প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টে একটা জটিল সংখ্যা থাকলে সেটার জন্য আলোচনা করতেছি। এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এখন এই জটিল সংখ্যাটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে ভাইয়া, আমরা এই লেংথটাকে কি বলতে পারি? এই লেংথটাকে বললাম হচ্ছে ভাইয়া মডুলাস এক্স, এবং এই লেংথটাকে বলতেছি ভাই আমরা মডুলাস ওয়াই। অনেকে বলবেন ভাই লেংথে কেন মডুলাসটা নিয়ে আসলেন? ভাই মডুলাসটা আনার কারণটা হচ্ছে যে যাতে করে আমরা সব সময় দৈর্ঘ্য পাই। দৈর্ঘ্য তো একটা পজিটিভ জিনিস, তাই মডুলাসটা দিলাম। ফার্স্ট কোয়াড্রেন্টে ভাই মডুলাসটা খুব একটা সিগনিফিকেন্ট না হলেও সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে ভাই আমরা মডুলাসের বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো কেন মডুলাস দেওয়া দরকার। ওকে ভাই, এটা আমার তাহলে কি হবে? রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ইমেজিনারি অ্যাক্সিস। তাহলে ভাই আমরা এখান থেকে এটা বলে ফেলতে পারি যে এই ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আমরা একটু এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করি। এর একটা বাহু কি মডুলাস এক্স, আর একটা বাহু মডুলাস ওয়াই, আর এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভাই যখন আপনি সেকেন্ড কোয়াড্রেন্টে যাবেন, ভাই দেখেন সেকেন্ড কোয়াড্রেন্ট একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই এখানে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। অনেকে বলবেন ভাইয়া নেগেটিভ সাইন দেন না, এখানে আমি আগেও অনেকবার বলেছি ভাইয়া নেগেটিভ সাইন দেয়া মানেই নেগেটিভ নাম্বার না। কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে নেগেটিভ সাইন থাকার পরেও যদি নাম্বারটার ভিতরে আবার নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যেতে পারে। তাই এখানে আসলে এক্স এর ভ্যালুটাই নেগেটিভ ইন্ডিকেট করতেছে। এখন ভাই একটু যদি সবাই লক্ষ্য করি, এই লেংথটা হচ্ছে মডুলাস ওয়াই, এই লেংথটা হচ্ছে মডুলাস এক্স। ভাই এবার একটু সবাই যদি লক্ষ্য করেন যে এই যে লেংথটা মডুলাস এক্স বলতেছি, এটা কিন্তু আমি যদি মডুলাস না দিতাম তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ নাম্বার হয়ে যেত, কারণ আমি জানি যে এখানে এক্স নেগেটিভ, তাই মডুলাসটা আমরা ইউজ করেছি। এবার ভাই আর্গুমেন্ট আমাদের কোনটা? আর্গুমেন্ট কিন্তু আমাদের ভাই বেসিক্যালি এই যে এই অ্যাঙ্গেলটা, কারণ আমাকে অ্যাঙ্গেল অবশ্যই এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ক্যালকুলেট করতে হবে। ভাইয়া তাহলে একটু লক্ষ্য করেন এই যে এই অ্যাঙ্গেলটা, আর এই পাশে আমি যে আরেকটা অ্যাঙ্গেলকে দেখালাম, এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করলে কি পাওয়া যাবে? এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 180 ডিগ্রি বা পাই। অর্থাৎ আমরা বিষয়টা এইভাবে বলতে পারি, কালো কোণ প্লাস ভাই কালো প্লাস নীল ইকুয়াল টু সিম্পলি পাই। তাহলে ভাই আমার দরকার আসলে কি? কালো অ্যাঙ্গেলটা দরকার। সো কালো ইকুয়াল টু পাই মাইনাস নীল কোণ। এবং ভাই হ্যাঁ, নীল কোণটা কি? এই যে দেখেন অলরেডি কোণটা আপনি আগেও ক্যালকুলেট করেছেন, এই যে এখানের যে কোণটা, এখানে এই যে এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু সেম। অর্থাৎ পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ভাই দেখেন আবারও বলতেছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি সেম, তাই এটা আমরা টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স বসিয়েছি।
তাই আমরা এটা বলতে পারি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ফর্মুলাটা হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। যখন একটা জটিল সংখ্যা থার্ড কোয়াড্রেন্টে থাকতেছে, দেখেন এই যে অবস্থায়, তখন তার আর্গুমেন্টটা কি হবে? তাহলে ভাই দেখেন আমরা আবারও এই আগের মতো বলতে পারি, এটা যদি লম্ব হয় এটা হচ্ছে মডুলাস এক্স, এটা হচ্ছে মডুলাস ওয়াই। ভাই এবার অ্যাঙ্গেলটা যদি একটু লক্ষ্য করেন, এই অ্যাঙ্গেলটা ভাইয়া এই যে এই পুরো অ্যাঙ্গেলটা এখান থেকে এই পর্যন্ত যদি ক্যালকুলেট করতাম, আগে দেখেন এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যদি ক্যালকুলেট করতাম, ভাই এটা হচ্ছে পাই, তারপর প্লাস সামথিং, তাহলে ভাই এটা হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ভাইয়া কিন্তু এটা কি আসলে মুখ্য আর্গুমেন্ট বা প্রাইমারি আর্গুমেন্টের মধ্যে আছে? না। কেন নাই ভাইয়া? দেখেন পাই থেকে বড় হয়ে গেছে, আমাদের মুখ্য আর্গুমেন্টের শর্ত ছিল ভাইয়া পাইয়ের মধ্যে থাকার, এটা পাই থেকে বড় হয়ে গেছে, নেগেটিভ পাই থেকে পাইয়ের মধ্যে থাকার কথা ছিল। তাহলে ভাইয়া পাই থেকে যেহেতু বড় হয়ে গেছে তাই এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট নাই। তাহলে এখন মুখ্য আর্গুমেন্টে আনতে হলে ভাই কী করতে হবে? ভাই মুখ্য আর্গুমেন্ট আনার জন্য যেহেতু বেশি হয়েছে কমাবো, কত কমানো যেতে পারে ভাইয়া? আমরা জানি আর্গুমেন্ট 2 পাই পর রিপিট হয়। যেমন দেখেন আপনি যদি কোনো কারণে গৌণ আর্গুমেন্ট থিটা প্লাস 2 পাইতে থাকেন, সেখান থেকে থিটাতে ব্যাক করার জন্য আপনি কি করবেন? 2 পাই বাদ দিবেন। তার মানে ভাইয়া কত করে করে বাদ দেওয়া অ্যালাউড? 2 পাই করে করে বাদ দিলে আপনি সেম আর্গুমেন্টেই থাকবেন এবং এখানে শিফটিং হবে, হয়তো মুখ্য থেকে গৌণ, গৌণ থেকে মুখ্য, এরকম যে কোনো কিছু হতে পারে। তাহলে ভাই আমি যদি 2 পাই আর্গুমেন্ট বিয়োগ করে নিয়ে আসি, টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স মাইনাস 2 পাই ইকুয়াল টু নেগেটিভ পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ভাই এখানে যেটা দেখছেন এইটাও আর্গুমেন্ট, এইটাও আর্গুমেন্ট, এই দুইটাই একই জটিল সংখ্যার আর্গুমেন্টকে ইন্ডিকেট করে, কিন্তু এটা ভাইয়া গৌণ আর্গুমেন্ট, এটা মুখ্য আর্গুমেন্ট। কেন? দেখেন এটা নেগেটিভ পাই থেকে বড়, নেগেটিভ পাই প্লাস সামথিং, মানে নেগেটিভ পাই থেকে বড় কিন্তু আবার পাই থেকে ছোট। তাই এই আর্গুমেন্টটাকে আমরা বলবো থার্ড কোয়াড্রেন্টে মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ভাই এবার সব থেকে সহজ এবং সিম্পল ফর্ম ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে? আমরা যখন একটা জটিল সংখ্যাকে ফোর্থ কোয়াড্রেন্টে দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে মডুলাস এক্স, এটা হচ্ছে মডুলাস ওয়াই, এবং যথারীতি এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমেজিনারি অ্যাক্সিস। থার্ডের ক্ষেত্রে ভাই এটা দিয়ে দিতে পারি, এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমেজিনারি অ্যাক্সিস। ভাই এবার এখন দেখেন তো, আমি এত কষ্ট করে এই দিক থেকে ঘুরে আসা কি কোনো দরকার আছে? ভাই ডেফিনেটলি নাই, কারণ আমি বুঝতেছি যে এইভাবে যদি ভাই ঘুরে আসি এটা ডেফিনেটলি গৌণ আর্গুমেন্টে চলে যাবে। তার থেকে যদি আমরা এইভাবে চিন্তা করি, জাস্ট এই যে এই অংশটুকু, ভাই দেখেন তো এটা দেখে বোঝা যাচ্ছে কি যে এই আর্গুমেন্টটা কিন্তু আমার মুখ্য আর্গুমেন্টের মধ্যেই আছে। এবং এই আর্গুমেন্টটা কি ভাইয়া? অ্যাঙ্গেলটা হচ্ছে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, কিন্তু যেহেতু আমি এই ডিরেকশন ফলো না করে এই ডিরেকশন ফলো করেছি, তাই এটার আগে ভাই একটা নেগেটিভ সাইন হবে, অর্থাৎ এটা নেগেটিভ টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। নেগেটিভ সাইনের কারণ কি? কারণটা হচ্ছে অলরেডি একবার বলেছি, আরেকবার যদি একটু খেয়াল করি যে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না এসে ঘড়ির কাঁটার দিকে আসার কারণে নেগেটিভ সাইন। আরেকটা বিষয় যদি একটু সবাই খেয়াল করেন, এই আর্গুমেন্টটাকে কিন্তু আমি আরেকভাবেও চিন্তা করতে পারতাম। এটাকে যেমন এইভাবে নিলাম, এটাও কিন্তু এইভাবে চিন্তা করতে পারতাম। ভাইয়া আমি যদি এভাবে ভাবি যে আমি শুরুতেই এইখান থেকে ডিরেক্টলি এই জায়গায় চলে আসলাম, এই জায়গায়, তাহলে কত আসছি? নেগেটিভ পাই পর্যন্ত এসেছি। আসার পরে ভাই আবার চিন্তা করলাম যে আমি ব্যাক করে এখানে আসতেছি, কারণ এটা তো আমার অরিজিনাল পজিশন না। তাহলে বিষয়টা কি? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নেগেটিভ পাই, তারপর আবার ব্যাক করছি মানে প্লাস। কেন ভাই? এইটা নেগেটিভ ডিরেকশন ঘড়ির কাঁটার দিকে, আর এই ডিরেকশনটা আবার ঘড়ির কাঁটার বিপরীতে, তাই এটা প্লাস। সো নেগেটিভ পাই প্লাস যে অ্যাঙ্গেলটুকু, এই যে পরে যে অ্যাঙ্গেলটুকু এসেছে এটা হচ্ছে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স।